তো বন্ধুরা, তোমরা যারা রেলের গ্রুপ ডির জন্য প্রিপারেশন নিচ্ছ, আর তোমরা তো জানোই যে গ্রুপ ডিতে সায়েন্সে 25টা প্রশ্ন 25 নাম্বার, আর এই 25-এ 25 স্কোর করা কিন্তু সম্ভব। তার জন্য তোমাকে এনসিইআরটির নবম আর দশম শ্রেণীর যে পাঠ্য বই দুটো রয়েছে, এই বই দুটো একদম খুঁটিয়ে ভালোভাবে পড়ে নিতে হবে। সেই জন্য দেখো, আমি তোমাদের এক একটা অধ্যায় এমনভাবে ক্লাস করিয়ে দিচ্ছি, তুমি দেখে নাও যে নবম শ্রেণীর প্রথম অধ্যায়টা ছিল আমাদের চারপাশের পদার্থ। তার উপরে আমি তোমাদের 6টা ক্লাস করিয়েছি। এক একটা ক্লাস খুব বেশি বড় নয়, কোনোটা 20 মিনিট, কোনোটা 10 মিনিট, কোনোটা 15 মিনিটের ক্লাস। এই 6টা ক্লাস যে করে নিয়েছো, তোমাদের ওই অধ্যায়ের উপরে আর একটা প্রশ্নের জন্য এদিক ওদিক তাকাতে হবে না। দেখো, নবম আর দশম শ্রেণীর মোটমাট 25টা অধ্যায় রয়েছে। এই 25টা অধ্যায় আমি যেভাবে ক্লাস করিয়ে দেবো, সেভাবে তুমি যদি পড়ে নিতে পারো, তারপরে ওই যে 2024 সালে এএলপি আর টেকনিশিয়ানের যে এক্সাম হলো না, সেখানে যে সায়েন্সের প্রশ্নপত্রগুলো, একটা প্রশ্ন আমি তোমাদের প্রিভিয়াসের প্রশ্ন একটাও করাবো না। সব প্রশ্ন তোমাদের দিয়ে দেবো, তুমি নিজে অ্যান্সার করবে, তুমি দেখবা সমস্ত প্রশ্নই তুমি অ্যান্সার করতে পারছো। একটা প্রশ্নের জন্যও তো আমাকে করিয়ে দিতে হবে না। বিষয়টা বুঝতে হয়, তার জন্য কিন্তু তোমাকে ভালো করে পড়ে নিতে হবে। আর একটা কথা আমি সবসময় বলি, যে সায়েন্স বস পড়বে কম, বুঝবে বেশি। ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করবে সবসময়। তা চলো, আজকে আমরা নবম শ্রেণীর দ্বিতীয় যে অধ্যায়টা রয়েছে আমাদের চারপাশের পদার্থ, এই টপিকটা ভালো করে বুঝে নেব, ঠিক আছে? সবার প্রথমে দেখো, বিশুদ্ধ অর্থাৎ পিওর, এই যে শব্দটা ওরা যে বলছে যে আমাদের চারপাশের পদার্থ কি বিশুদ্ধ, দাদা এই যে বিশুদ্ধ বা পিওর শব্দটা মানে কি? দেখো, সাধারণত আমরা কি বুঝি, ভালো করে বুঝবে। সাধারণত আমরা এটাই বুঝি, ওই ধরো গোয়ালা এসে গরুর দুধ দুইলো, দোয়ানোর পরে ওতে যদি কোনো এক ফোঁটা জলও না দেয়, তাহলে আমরা কি বলি? যে হ্যাঁ দাদা, দুধটা একদম খাঁটি, একদম পিওর, একদম বিশুদ্ধ বলি। কিন্তু বিজ্ঞানের ভাষায় সেটাকে বিশুদ্ধ বলে না, ঠিক আছে? সাধারণত আমরা তো ওইভাবেই বিশুদ্ধ চিনি বা জানি, কিন্তু বিজ্ঞানের ভাষায় ওটা বিশুদ্ধ নয়। বিজ্ঞান কি বলে? বিজ্ঞান বলে যে বিশুদ্ধ হলো সেই পদার্থ যার মধ্যে কেবলমাত্র তুমি যে পদার্থটার কথা বলছো, সেই পদার্থটাই থাকবে। দাদা বুঝলাম না, বুঝলাম না, বুঝতে তোমাকে হবে। দেখো, বিশুদ্ধ পদার্থ সাধারণত দুই রকমের হয়, একটা হচ্ছে মৌল, আর একটা হচ্ছে যৌগ। এর উপরেও কিন্তু পরে ক্লাস আছে, আমি বুঝিয়ে দেবো। সিম্পল, তুমি একটু বুঝে নাও। দাদা, মৌল কোনগুলো? যেগুলো হচ্ছে এক ধরনের কণা রয়েছে, যেমন হচ্ছে অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, কার্বন, লোহা, তামা, এগুলো সবই মৌল। যেমন আমি একটা এই সিলিন্ডারের মধ্যে তোমার হচ্ছে অক্সিজেন গ্যাস ভরে রেখেছি। এবার আমি যদি বলি, বলো তো এই অক্সিজেন গ্যাসের এই সিলিন্ডার, এটা কি বিশুদ্ধ নাকি মিশ্রণ? তো সঙ্গে সঙ্গে বলবো এটা হচ্ছে বিশুদ্ধ, কারণ এই সিলিন্ডারের মধ্যে কেবলমাত্র অক্সিজেনেরই পরমাণু রয়েছে। এটা একটা বিশুদ্ধ পদার্থ। বিষয়টা বোঝা গেল? কিন্তু আমি যদি তোমাকে বলি, দাদা যেমন তোমাকে বললাম যে এই পাত্রে জল রয়েছে, এবার আমি তোমাকে বললাম, বলো দাদা এটা কি, এই জলটা কি বিশুদ্ধ না মিশ্রণ? তুই সঙ্গে সঙ্গে বলবা জলও কিন্তু বিশুদ্ধ, কারণ জলের সংকেত কি? জলের সংকেত হচ্ছে H2O। মানে এই জলের মধ্যে কেবলমাত্র এইচের পরমাণু, মানে হাইড্রোজেনের পরমাণু আর অক্সিজেনের পরমাণুই পাওয়া যাবে। তাছাড়া অন্য কোনো কার্বন বলো, নাইট্রোজেন বলো, অন্য কোনো পরমাণু এই জলের মধ্যে পাওয়া যাবে না। অর্থাৎ অর্থাৎ বিশুদ্ধ মানে কি বোঝায়? এক কথায় তুমি মাথায় রাখবা, যে শুধুমাত্র একই ধরনের কণা দিয়ে তৈরি পদার্থই হচ্ছে বিশুদ্ধ। কি বললাম? শুধুমাত্র একই ধরনের কণা দিয়ে তৈরি পদার্থই হচ্ছে বিশুদ্ধ। এবার দাদা, বিশুদ্ধ দুই রকমের আমরা দেখলাম, মৌল আর যৌগ। দাদা, মৌল কোনগুলো? মৌল হচ্ছে অক্সিজেন, তোমার নাইট্রোজেন, হাইড্রোজেন, কার্বন, এগুলো হচ্ছে মৌল। আর যৌগ হচ্ছে দাদা জল, তারপরে মিথেন, তারপরে চিনি, লবণ, এগুলো কিন্তু হচ্ছে যৌগ। আর মৌল আর যৌগ সবই বিশুদ্ধর মধ্যেই পড়ে। ভালো করে আমি ছবি দিয়ে বুঝিয়ে দেবো, তুমি এখানে লাইন বাই লাইন শুধু একটু পড়ে নাও। এবার তাও তোমার বুঝতে অসুবিধা হচ্ছে, তুমি জাস্ট মাথায় রাখবা দাদা, যাদের সংকেত লিখতে পারি আমরা, কি বললাম? যাদের সংকেত লিখতে পারি তারাই বিশুদ্ধ পদার্থ। যেমন জলের সংকেত লিখতে পারি, পারি কিনা বলো? যেমন মিথেনের সংকেত লিখতে পারি দাদা, এটাও একটা বিশুদ্ধ পদার্থ। যেমন দাদা লবণের সংকেত লিখতে পারি, চিনির সংকেত লিখতে পারি দাদা, লোহার সংকেত, তামার সংকেত লিখতে পারি, তাহলে এগুলো হচ্ছে বিশুদ্ধ। সিম্পল ব্যাপার, মাথায় থাকবে? অবশ্যই থাকবে। চলে আসি, এবার দেখো ওরা এখানে কি বলছে। ওরা বলছে যে সমুদ্রের জল, খনিজ পদার্থ, মাটি, এরা কিন্তু বিশুদ্ধ নয়, এরা হচ্ছে মিশ্রণ। দাদা, মিশ্রণ কি বলে? মিশ্রণ বলে যে একের অধিক বিশুদ্ধ পদার্থ মিশে মিশ্রণ তৈরি হয়। একের অধিক বিশুদ্ধ পদার্থ মিশে মিশ্রণ তৈরি হয়। যেমন দেখো সমুদ্রের জল, সমুদ্রের জলে কিন্তু বাস কি থাকে? জলও থাকে, আবার ওর সাথে লবণও থাকে। তার মানে জল একটা তোমার কি বিশুদ্ধ পদার্থ, আবার লবণ একটা বিশুদ্ধ পদার্থ। তার মানে একের অধিক বিশুদ্ধ পদার্থ যোগ হয়ে
মিশ্রণ তৈরি হলো। ঠিক একই রকম খনিজ পদার্থের মধ্যে কি থাকে? অক্সিজেন থাকে, সিলিকন থাকে, লোহা থাকে, তারপরে তোমার অ্যালুমিনিয়াম থাকে। তাই এইগুলো সব মিলিয়েই তোমার খনিজ পদার্থ তৈরি হয়। তাহলে খনিজ পদার্থ কিন্তু একটা মিশ্রণ। মাটি একটা মিশ্রণ, কারণ মাটির মধ্যে তোমার হচ্ছে বিভিন্ন রকমের গ্যাস, তারপরে জল থাকে, বিভিন্ন রকমের গ্যাস থাকে, বিভিন্ন খনিজ পদার্থ থাকে, তাই না? এগুলো সব হচ্ছে মিশ্রণ। সিম্পল ভাবে তুমি মাথায় রাখবা, যাদের সংকেত আমরা লিখতে পারি তারাই হচ্ছে বিশুদ্ধ পদার্থ। আর মিশ্রণ মানে কি? ওই বিশুদ্ধ পদার্থই একের অধিক, মানে দুটো তিনটে বিশুদ্ধ পদার্থ মিশেই মিশ্রণ তৈরি হয়। বোঝা গেল বিষয়টা? চলো, হ্যাঁ, এখানে তেমন কিছু নেই। চলে আসি এখানে, দেখো দুদিন ক্লাস দিইনি কারণ শরীরটা খুবই খারাপ ছিল। দেখো এই মিশ্রণকে আবার ওরা দুটো ভাগে ভাগ করেছে, একটা হচ্ছে সমসত্ব মিশ্রণ বা যাকে দ্রবণ বলি আমরা, আর একটা রয়েছে অসমসত্ব মিশ্রণ। তা এই সমসত্ব মিশ্রণটা কি দাদা? এই মিশ্রণটা এমন একটা মিশ্রণ, ওই ধরো যে একটা পাত্রের মধ্যে জল রয়েছে, এবার ওখানে আমরা 2 ফোঁটা লেবুর রস ঢেলে দিলাম। ওই লেবুর রসের কণাগুলো জলের পুরো মানে পুরো জলের মধ্যে যেখানে যেখানে ফাঁকা স্থান রয়েছে সেখানে সেখানে স্থান দখল করে নিচ্ছে সব জায়গাটাই। সেইটাই হচ্ছে সমসত্ব মিশ্রণ। মোদ্দা কথা আমরা বলতে পারি, মানে যে মিশ্রণের মধ্যে দুটো বিশুদ্ধ পদার্থ সব জায়গা ছড়িয়ে ছিটিয়ে থাকতে পারে, কম বেশি থাকুক কিন্তু সব জায়গা থাকবে, সেটাই হচ্ছে সমসত্ব মিশ্রণ বা যাকে দ্রবণ বলা হয়। উদাহরণ হিসেবে যেমন জলে লবণের দ্রবণ। দেখো জলের মধ্যে তুমি একটা পাত্রে জলের মধ্যে লবণ ঢেলে দিলে, ঢেলে একটু ঘুটিয়ে দিলে, দেখবা ওই লবণের কণাটা সব জায়গায় থাকবে, মানে ওপরের জলটাও নোনতা লাগবে, নিচের জলটাও নোনতা লাগবে, একটু কম বেশি হয়তো হতে পারে, কিন্তু সব জায়গায় লবণের ভাগটা থাকবে। বিষয়টা বোঝা গেল? যেমন জলে চিনি দ্রবণ, এগুলো সবই কিন্তু সমসত্ব মিশ্রণের উদাহরণ। উদাহরণগুলো অবশ্যই মাথায় রাখবে, এক একটা পয়েন্ট যা বলছি একদম গিলে ফেলো, ঠিক আছে? তারপরে দেখি তোমার কোথায় অসুবিধা হয়। চলে আসি অসমসত্ব মিশ্রণ। দাদা অসমসত্ব মিশ্রণ মানে কি? মানে যে দুটো বিশুদ্ধ পদার্থ ভালোভাবে মেশেই না। যেমন আমি তোমাকে বলি এই একটা পাত্রের মধ্যে জল রয়েছে, তার মধ্যে আমি হচ্ছে কাঁকড় দিয়ে দিলাম। মানে কাঁকড় মানে কি? পাথরের টুকরো টুকরো পাথর বা বালি দিয়ে দিলাম। তাহলে এটা কি, এই দুটো কি ভালো করে মিশবে? যে জলের উপরিভাগে এও কি তোমার বালি থাকবে, নিচের ভাগেও কি বালি থাকবে? একটু সময় গেলে পরে তুমি বলবা দাদা ওপরের ভাগে শুধু জলই রয়েছে, নিচের দিকে কাঁকড়গুলো থিতিয়ে গেছে, তাই না? এগুলো হচ্ছে অসমসত্ব মিশ্রণ, যার উদাহরণগুলো এখানে যেগুলো রয়েছে মাথায় রাখবা। যেমন সোডিয়াম ক্লোরাইড ও লৌহ চূর্ণের মিশ্রণ অসমসত্ব মিশ্রণের উদাহরণ। লবণ ও সালফারের মিশ্রণ অসমসত্ব মিশ্রণের উদাহরণ। তেল ও জলের মিশ্রণ অসমসত্ব মিশ্রণের উদাহরণ। বিষয়টা বোঝা গেল? অবশ্যই কিন্তু উদাহরণগুলো মাথায় রাখবে, ঠিক আছে? এবার চলে আসি, দেখো হ্যাঁ, অসমসত্ব মিশ্রণটা দেখে নিলে, এবার দেখো এখানে তেমন কিছু লাগবে না, এই পেজে চলে আসি। দেখো আচ্ছা, এই যে এখানে দেখো এই যে পরিশ্রুতকরণ, বিষয়টা কি দাদা? এই পরিশ্রুতকরণ একটা পদ্ধতি, আর এই পদ্ধতির সাহায্যে কিন্তু ওই তোমার হচ্ছে অসমসত্ব মিশ্রণগুলোকে আর কি পৃথক করা যায়। যেমন যেমন কি, যেমন আমি তোমাকে বললাম একটা পাত্রের মধ্যে জল আর তার মধ্যে হচ্ছে পাথর রয়েছে, কিছু কিছু পাথর রয়েছে। এবার সেগুলো কি আমরা এই পরিশ্রুতকরণ পদ্ধতির সাহায্যে কিন্তু পৃথক করতে পারবো। বিষয়টা বুঝতে পারলে? দেখো দ্রবণ কি ভালো করে বুঝবে কিন্তু। দ্রবণ হচ্ছে দাদা 2 বা ততোধিক পদার্থের সমসত্ব মিশ্রণকে দ্রবণ বলে। কি বললাম? 2 বা ততোধিক মানে দুটো বা তার বেশি সমসত্ব মিশ্রণকে। দাদা সমসত্ব মিশ্রণ মানে কি? ওই যে আমরা পড়ে নিয়েছিলাম, যেমন হচ্ছে কি ওই তোমার হচ্ছে যেমন জলের মধ্যে লেবু মেশাও বা জলের মধ্যে তুমি হচ্ছে যে লবণ মেশাও বা চিনি মেশাও, যেটা আর কি, যেটা হচ্ছে যার কণাগুলো সব জায়গায় কম বেশি থাকবে, তাই না? যেটা মিশাচ্ছ মানে যেটা দ্রাব্যের কণাগুলো সব জায়গায় সমানভাবে কম বেশি থাকবে, সেই মিশ্রণটাই হচ্ছে কি সমসত্ব মিশ্রণ। ওই সমসত্ব মিশ্রণ 2 বা তার বেশি একসঙ্গে মেশালে পরে সেটাই আর কি দ্রবণ বলা হয়। যেমন উদাহরণ হিসেবে তুমি দেখে নাও, ছবির সাহায্যে আমরা কিন্তু সামনের যে ক্লাসটা করব তার মধ্যে ছবি দিয়ে আমি ভালো করে বুঝিয়ে দেবো। যেমন লেবু জল, সোডা জল, এগুলো কিন্তু দ্রবণের উদাহরণ। মাথায় রাখবে, কি বললাম? লেবু জল, সোডা জল দ্রবণের উদাহরণ। এই ছকটা একটু পড়ে নাও। দেখো সংকর ধাতু কি? আমরা সংকর ধাতু মানে কি বুঝি? যে 2 বা তার বেশি ধাতু মিশে সংকর ধাতু তৈরি হয়। এখানে দেখো সংকর ধাতু হলো 2 বা ততোধিক ধাতুর বা একটি ধাতু এবং একটি অধাতুর মিশ্রণ, যাকে ভৌত পদ্ধতির সাহায্যে গঠনকারী উপাদানগুলি থেকে পৃথক করা যায় না, কিন্তু তারপরেও সংকর ধাতুকে মিশ্রণই বলা হয়, কারণ তাদের মানে তাতে কি হয়, উপাদানগুলোর ধর্ম বজায় থাকে। যেমন তুমি দেখো পিতলের মধ্যে কি 30% তোমার হচ্ছে জিঙ্ক থাকে আর 70% কপার থাকে, তাহলে পিতল একটি মিশ্রণ। মাথায় রাখবে। তাহলে এখানে এই পয়েন্টটা তুমি বুঝতে পারছো যে পিতলের মধ্যে কত শতাংশ জিঙ্ক থাকে? 30%। কত শতাংশ কপার থাকে? 70%। এটা কিন্তু তুমি মাথায় রাখবে। বিষয়টা বোঝা গেল? চলে আসি, দেখো এবার এই দেখো এই যে দ্রবণ, ভালো করে বুঝে নেবা যে দ্রবণের মধ্যে কি থাকে। দাদা 1 মিনিট, দেখো
হ্যাঁ, দ্রবণের মধ্যে দুটো জিনিস থাকে, দ্রবণের মধ্যে দুটো উপাদান থাকে, একটা হচ্ছে দ্রাব্য আর একটা হচ্ছে দ্রাবক। দাদা দ্রাব্য আর দ্রাবক কোনটা? দেখো দেখো ভালো করে বুঝবে। যেমন একটা গ্লাসের মধ্যে এতটা জল রয়েছে, এবার এই জলটা কি, আর এই জলের মধ্যে তুমি কি করলে, কিঞ্চিত পরিমাণে লবণ মিশিয়ে দিলে, ঠিক আছে? তাহলে এই জলটা কি, জলটা হলো দাদা দ্রাবক, যেটা বেশি থাকে সেটা হচ্ছে বড় বানানটা অর্থাৎ দ্রাবক, এইভাবে মাথায় রাখবা। আর যেটা তুমি মেশাচ্ছ, যার মধ্যে যেটা মেশাচ্ছ, যেটা অল্প পরিমাণে থাকে, সেটাই হচ্ছে দ্রাব্য। দেখো তুমি কি করে সহজেই মাথায় রাখবে যে দাদা ওই ছোট বানানটা হয়ে যাবে ছোট জিনিসটা, মানে যেটা মেশাচ্ছি সেটা, আর যে বড় বানানটা অর্থাৎ দ্রাবক, যেটার মধ্যে মেশাচ্ছি সেটা হয়ে যাবে দ্রাবক। বিষয়টা বোঝা গেল? বোঝাতে পারলাম কি? আবার বলছি, না হলে ছবি দিয়ে আমি বুঝিয়ে দেবো সেই সময় ভালো করে। এবার তার সাথে দেখে নাও, এই উদাহরণগুলো দেখে নাও। যেমন জলে চিনির দ্রবণ হলো তরলে কঠিনের দ্রবণ। জলে, এই তো দাদা জলের মধ্যে চিনির দ্রবণ হলো কি, তরলের মধ্যে কঠিনের দ্রবণ। অবশ্যই, মানে তরলের মধ্যে আমরা কঠিন মিশালাম। তাহলে এখানে তুমি আমায় বলো এই জলটা কি দ্রাব্য না দ্রাবক, কোনটা? জল কিন্তু দ্রাবক, মানে জলটা বেশি, আর চিনিটা হলো দ্রাব্য। আমি যদি বলতাম যে এক টিন বা এক গ্লাস চিনির মধ্যে তুমি হচ্ছে কি করছো, ধরো 1 চামচ জল ঢেলে দিলা, তাহলে সেক্ষেত্রে সেটা কি হবে বলো তো বস? তাহলে চিনিটা তখন হয়ে যাবে কি, দ্রাবক, আর জলটা তখন হয়ে যাবে দ্রাব্য। মোদ্দা কথা, যার মধ্যে যেটা মিশাচ্ছ তুমি, মানে যার মধ্যে মানে কি, যে জিনিসটা বেশি রয়েছে সেটা হচ্ছে দ্রাবক, আর যেটা কম রয়েছে সেটা হচ্ছে দ্রাব্য। যেমন দেখো, অ্যালকোহলে কঠিন আয়োডিনের দ্রবণ যা টিঙ্কার অফ আয়োডিন নামে পরিচিত। তাহলে এখানে মাথায় রাখবে যে টিঙ্কার অফ আয়োডিন কি, দাদা অ্যালকোহলের মধ্যে যদি কঠিন আমরা আয়োডিন মিশাই, সেই দ্রবণটাই হচ্ছে টিঙ্কার অফ আয়োডিন নামে পরিচিত। তাহলে অ্যালকোহলের মধ্যে আমরা আয়োডিন মিশালাম, তাহলে কার মধ্যে মিশিয়েছি, অ্যালকোহলের মধ্যে মিশিয়েছি। তাহলে অ্যালকোহলটা কি, অ্যালকোহল হচ্ছে বড় জিনিস যার মধ্যে মিশিয়েছি, আর বড় মানে বড় বানানটা, দুটোই তো বানান রয়েছে, মানে দ্রবণের মধ্যে দুটো জিনিস রয়েছে, দ্রাব্য আর দ্রাবক। বড় বানানটা বড় জিনিস, মানে অ্যালকোহল হয়ে যাবে দ্রাবক, আর কঠিন আয়োডিনটাই হয়ে যাবে দ্রাব্য। ছোট জিনিস যেটা মিশাচ্ছি সেটা হচ্ছে দ্রাব্য। বুঝতে পারছো কি? দেখো, বায়ুযুক্ত পানীয় যেমন সোডা জল, সোডা জলের মধ্যে কি থাকে, কার্বন ডাই অক্সাইড থাকে আর জল থাকে। এবার সোডা জলের মধ্যে জল তো বেশি থাকে, কার্বন ডাই অক্সাইড অল্প থাকে, তাহলে যেটা বেশি থাকে সেটা দ্রাবক, আর যেটা কম থাকে সেটা হচ্ছে দ্রাব্য। বিষয়টা বোঝা গেল? যেমন বায়ু হলো গ্যাসের একটা মিশ্রণ, তাহলে বায়ু কিন্তু মিশ্র পদার্থ, মাথায় রাখবা। তাহলে বায়ু হলো গ্যাসের মিশ্রণ, বায়ু হলো বিভিন্ন গ্যাসের একটি সমসত্ব মিশ্রণ। তাহলে বাতাস বা বায়ু কি সমসত্ব মিশ্রণের উদাহরণ। আর এর দুটো মুখ্য উপাদান হচ্ছে অক্সিজেন আর নাইট্রোজেন। তাহলে বাতাসে অক্সিজেন থাকে 21%, আর নাইট্রোজেন থাকে 78% বা 78%, মাথায় রাখবা। এবার দেখো দ্রবণের ধর্মাবলীগুলো একটু পড়ে নাও। দ্রবণ হলো একটি সমসত্ব মিশ্রণ, এটা একদম ঠিক, এক একটা লাইন মুখস্থ করে নিবা, কারণ পরীক্ষায় প্রশ্ন এরকম দেবে যে নিম্নলিখিত কোন বিবৃতিটি সঠিক নয়। ধরো দিয়ে দিল দ্রবণ একটি অসমসত্ব মিশ্রণ, তাহলে সেটা কি সঠিক হবে? সঠিক নয়। বিষয়টা বোঝা গেল? ওই জন্য এক একটা লাইন যেভাবে বলছি সেভাবে পড়ে নাও, তবে দেখি তোমার কোনো প্রশ্ন প্রিভিয়াসের প্রশ্ন সলভ করতে গিয়ে বাধে কিনা, শুধু ভালো করে বুঝে পড়ে নাও। তারপরে মাথায় রাখবা যে দ্রবণের দ্রাব্য কণাগুলোর ব্যাস 1 ন্যানোমিটার। দাদা 1 ন্যানোমিটার মানে কত? 10⁻⁹ মিটার। 1 ন্যানোমিটার সমান 10⁻⁹ মিটার। তাহলে দ্রাব্যের কণাগুলোর ব্যাস কত? 10⁻⁹ মিটার। সেই জন্য এদেরকে খালি চোখে দেখা যায় না। তাহলে দ্রাব্যের কণাগুলোকে আমরা খালি চোখে দেখতে পাই না, মাথায় রাখবা। তারপরে দেখো, দ্রবণের কণাগুলোর আকার খুব ছোট বলে তারা দ্রবণের মধ্যে দিয়ে অতিক্রান্ত আলোক রশ্মিকে বিচ্ছুরিত করতে পারে না। সেই জন্য আলোক রশ্মির গতিপথ দ্রবণে দৃশ্যমান হয় না। দেখো দ্রবণের কণাগুলোর আকার কি একদমই ছোট, মানে তুমি তো বুঝতেই পারছো, জলের মধ্যে লেবুর রস মেশালে সেই লেবুর রসগুলোকে তুমি দেখতে পারবা না দেখতে, তাই না? সেই জন্য কি হবে, এর মধ্যে দিয়ে আলোক রশ্মি বিচ্ছুরিত হতে পারে না, মানে যেতে পারে না। ঠিক আছে? সেই জন্য আলোক রশ্মির গতিপথও দৃশ্যমান হয় না, মানে কি দেখা যায় না। মাথায় রাখবে, এক একটা পয়েন্ট পড়ে নিবা। দেখো, পরিশ্রবণ পদ্ধতির সাহায্যে দ্রবণে উপস্থিত দ্রাব্যের কণাগুলোকে দ্রবণ থেকে পৃথক করা যায় না। পরিশ্রবণ পদ্ধতি মানে কি দাদা, ওই তোমার হচ্ছে ছেঁকে বার করা আর কি। যেমন জলের মধ্যে যদি পাথর পড়ে বা হচ্ছে নোংরা আবর্জনা পড়ে, সেগুলো কিন্তু আমি ছেঁকে বার করতে পারবো আমরা, তাই না? কিন্তু তুমি জলের মধ্যে ধরো মিশিয়ে দিয়েছো, ওই যে তোমার হচ্ছে লবণ মিশিয়ে দিয়েছো, দিয়ে সেটা তো গুলে গেলে তো মিশে গেল একদম জল, সেগুলোকে তুমি ছেঁকে বার করতে পারবা না। সেগুলোকে পৃথক করার জন্য বিভিন্ন রকমের রাসায়নিক মানে প্রক্রিয়া রয়েছে, সেগুলো আমাদের ব্যবহার করতে হবে। তাহলে আমরা এখান থেকে বুঝলাম যে পরিশ্রবণ পদ্ধতির সাহায্যে দ্রবণে উপস্থিত দ্রাব্যের কণাগুলোকে দ্রবণ থেকে পৃথক করা যায় না।
ঠিক আছে। দেখো দ্রবণে দ্রাবণকে হ্যাঁ স্থির অবস্থায় রেখে দিলে তোমার হচ্ছে দ্রাব্যের কণাগুলোকে থিতিয়ে পড়ে না, অর্থাৎ দ্রবণ হলো সুস্থির। দেখো দ্রবণকে স্থির অবস্থায় রেখে দিলে দ্রাব্যের কণাগুলো থিতিয়ে পড়ে না। যেমন ওই গ্লাসের জলের মধ্যে যদি তুমি লবণ মিশিয়ে গুলিয়ে দাও, ওই লবণ কি থিতিয়ে যাবে নিচে আবার এসে কি জমা হবে? হবে না। এটা হচ্ছে সুস্থির, মাথায় রাখবা। এটা মানে দ্রবণটা আর কি। একটু দেখে নাও, হ্যাঁ। চলো তারপর দেখো, দুদিন ধরে শরীরটা খুব খারাপ, সেই জন্য বলছে তোমাদের দুদিন ক্লাস করায়নি, অসুবিধা নেই। চলো পরের পয়েন্টে দেখো কি বলছে। এখানে মাথায় রাখবা, একটি নির্দিষ্ট উষ্ণতায় একটি দ্রবণে সর্বোচ্চ যত পরিমাণ দ্রাব্য দ্রবীভূত হতে পারে সেই পরিমাণ দ্রাব্য দ্রবীভূত হলে তাকে সম্পৃক্ত দ্রবণ বলে। সম্পৃক্ত দ্রবণ মানে বুঝলাম না। সম্পৃক্ত দ্রবণ মানে ওই ধরো বললাম যে জলের মধ্যে মানে তুমি জল তো কি একটা জলের মধ্যে তুমি মিশাচ্ছ লবণ, তাহলে জলটা কি? জলটা হচ্ছে দ্রাবক, আর যেটা মিশাচ্ছ সেটা হচ্ছে দ্রাব্য। ওই এই দ্রব আর পুরোটাই তো দ্রবণ, বিষয়টা বোঝা গেল? পুরোটাই হচ্ছে দ্রবণ, আর যেটা তুমি যার মধ্যে মেশাচ্ছ সেটা হচ্ছে দ্রাবক, যে জিনিসটা মিশাচ্ছ সেটা হচ্ছে দ্রাব্য, আর পুরোটাই হচ্ছে দ্রবণ। ওই দ্রবণের মধ্যে যত পরিমাণ, একটা নির্দিষ্ট দ্রবণে যত পরিমাণ দ্রাব্য তুমি দ্রবীভূত করতে পারো, মানে আর কি ঢালতে পারো, ঢাললে পরে যেন ওটা দুটোই মিশে যায়, সেইটাই হচ্ছে সম্পৃক্ত দ্রবণ। ঠিক আছে, আর এটা একটা নির্দিষ্ট উষ্ণতার উপর কাজ করে। ঠিক আছে, এটাই মাথায় রাখবা। আর তার সাথে দেখে নাও যে দ্রাব্যতা কি। দাদা দ্রাব্যতা হচ্ছে যে ওই সম্পৃক্ত দ্রবণে যে পরিমাণ দ্রাব্য ওই উষ্ণতায় দ্রবীভূত থাকে তাকে ওই নির্দিষ্ট উষ্ণতার উক্ত দ্রাব্যের দ্রাব্যতা বলা হয়, মাথায় রাখবে। আর অসম্পৃক্ত দ্রবণটাকে তোমার যে দ্রবণটা হলো ওই সম্পৃক্ত অবস্থায় আসার আগে পর্যন্ত, মানে হচ্ছে কথার কথা আমি বলছি, যে হচ্ছে ধরো এখানে হচ্ছে জল রয়েছে একটা পাত্রে, তার মধ্যে তুমি যতটা পরিমাণ ধরো লবণ ঢালতে পারবে যেটা সম্পৃক্ত দ্রবণে পৌঁছাবে, কিন্তু তার থেকে যদি একটু কম পর্যন্ত তুমি রেখে ঢেলে দাও তাহলে সেটা হচ্ছে অসম্পৃক্ত দ্রবণ, মানে সম্পৃক্ত অবস্থায় পৌঁছানোর আগের পর্যন্ত। না বুঝলে পরে অসুবিধা নেই, এর উপরে 3টে ক্লাস আসবে। প্রথমত তো লাইন বাই লাইন আমরা পড়ে নিচ্ছি, তারপরে ছবি দিয়ে আমরা বুঝে নেব, সেখানে একদম ক্লিয়ার হয়ে যাবে তোমার। কোনো চাপ নিও না, আমি তো রয়েছি। আচ্ছা, তারপরে এখানে দেখো, আর হ্যাঁ এখান থেকে নিচের এই পয়েন্টটা একটু দেখো যে দ্রবণের গাঢ়ত্বকে প্রকাশ করার বিভিন্ন পদ্ধতি রয়েছে, তা আমরা 3টে পদ্ধতি শিখব। প্রথম পদ্ধতি বলছে যে ভরের অনুপাতের শতাংশ হারে গাঢ়ত্ব প্রকাশ। কিসের অনুপাতে? দাদা এইটুকু মাথায় রাখবো, ভরের অনুপাতে। পরীক্ষায় প্রশ্ন দেখেই তুমি অ্যান্সার করতে পারবা। প্রশ্নে ওরা দিয়ে দেবে যে হচ্ছে ভরে, ধরো প্রশ্ন দিয়ে দিল যে একটি দ্রবণে এত গ্রাম ধরো রয়েছে চিনি রয়েছে আর এত জল রয়েছে, এবার তুমি সেই দ্রবণটাকে ভরের অনুপাতে শতকরা হারে গাঢ়ত্ব প্রকাশ করো। তা তুমি ওখানে বুঝেই যাচ্ছ যে কিসের অনুপাতে? দাদা ভরের অনুপাতে আমাদের গাঢ়ত্ব প্রকাশ করতে হবে। তাহলে ভরের অনুপাতে যখনই করতে হবে মাথায় রাখো, বোঝো, এইসব মুখস্থ করতে হবে না, তুমি মাথায় রাখো। দাদা নিচে রাখবো দ্রবণটা, মানে দ্রবণ মানে কি? দ্রবণ মানে যার মধ্যে দ্রাব্য প্লাস দ্রাবক থাকবে, তাই না? নিচে রাখবো বড়টা দ্রবণটা, ওপরে থাকবে দ্রাব্য, আর তাকে 100 দিয়ে গুণ করে দেবো, ব্যাস এইটুকু নাই। আর এখানে ওপর নিচে কি হবে দাদা? ওই ভরের অনুপাতটা হবে। বিষয়টা বুঝলাম না, আবার বলছি দেখো। দেখো নিচে থাকবে কি? দ্রবণের ভর, ওপরে দ্রাব্যের ভর গুণ 100, কারণ ভরের অনুপাতে বলেছে, তাই দুই ক্ষেত্রেই কিন্তু ভর থাকবে, এখানে কোনো আয়তন আসবে না। চলে আসি পরের পয়েন্টে। দেখো দেখো যদি বলে যে দ্রাব্যের ভর আর দ্রবণের আয়তনের অনুপাতে শতাংশ হারে গাঢ়ত্ব প্রকাশ করতে বললে নিচে কি দেবো? নিচে বড়টা, বড়টা মানে বড় বানানটা, দ্রবণের আয়তন দেবো নিচে, আর ওপরে ছোট বানানটা, মানে দ্রাব্যের ভর বলেছে তাই এখানে ভর দেবো। যদি দ্রাব্যেরও আয়তন বলতো তাহলে আয়তন দিতাম, আর সবসময় তো গুণ 100ই করবো আমরা, তা শতাংশ বার করা মানেই গুণ 100, তাই না? এবার দেখো আরেকটা বলছি যে আয়তনের অনুপাতে শতাংশ হারে দ্রবণের গাঢ়ত্ব প্রকাশ। দাদা আয়তনের অনুপাতে শতাংশ মানে দুক্ষেত্রেই আয়তন দিতে হবে। তুমি বলো, এইসব দেখতে হবে না, এখানে বলো নিচে কি দিবা? দাদা নিচে বড়টা, বড়টা মানে দ্রবণ দেবো নিচে, দ্রবণের কি দেবো? আয়তন বলেছে তাই দ্রবণে আয়তন দেবো, আর উপরে সবসময় ছোটটা অর্থাৎ দ্রাব্য হবে, যার আয়তন বলেছে আয়তন দেবো, আর গুণ 100। বিষয়টা বোঝা গেল? এগুলো কিন্তু মাথায় রাখবা, আর এগুলো মুখস্থ করার কোনো যুক্তিই নেই, শুধু বুঝে গেলেই হবে। ভরের অনুপাতে বলে দুক্ষেত্রেই ভর হবে, নিচে সবসময় দ্রবণ, ওপরে সবসময় দ্রাব্য, ওপরে সবসময় দ্রাব্য আর গুণ 100। ভর বললে দুক্ষেত্রেই ভর হবে, তাই না? আর যদি হচ্ছে এখানে উল্লেখ করে দেয় যে দ্রাব্যের ভর নাও আর দ্রবণের আয়তন নাও, তাহলে দ্রবণ তো নিচেই হয়, দ্রবণ তো নিচেই হয়, আয়তন নিতে বলেছে আয়তন নেব, দ্রাব্য তো দাদা উপরেই হয়, ভর নিতে বলেছে ভর নেব ইন্টু 100।
ব্যাস সিম্পল ব্যাপার। আয়তনের ক্ষেত্রে বললে দাদা নিচে তো দ্রবণই হয়, ওপরে তো দ্রাব্যই হয়। আয়তন বলেছে, তাহলে ওপরেও দ্রাব্যের আয়তন আর নিচেও দ্রাব্যের আয়তন গুণ 100। চলো একটা অঙ্ক করি, দেখো। বলছে দেখো, একটি দ্রবণে 40 গ্রাম সাধারণ লবণ এবং 320 গ্রাম জলে দ্রবীভূত আছে। দ্রবণের গাঢ়ত্ব ভরের অনুপাতে শতকরা হার। দাদা ভর বলেছে, ভর তার মানে কি নিচে কি হবে, নিচে সবসময় দ্রবণ হবে, দ্রবণের ভর, আর উপরে সবসময় দ্রাব্য হবে, দ্রাব্যের ভর ইন্টু 100। ব্যাস, এবার আমরা খুঁজে মান বার করবো কার মান কোনটা। দাদা দেখো, দ্রাব্য মানে কি, দ্রাব্য মানে যেটার মধ্যে যে জিনিসটা মেশাচ্ছি, সবসময় অল্প কিছুই তো মেশাই, মানে জলের মধ্যে লবণ মেশানো মানে কি, লবণ এখানে অল্প হয়ে যায়, তার মানে এইটাই কি বস, ওই লবণটাই হলো কি দ্রাব্য, মানে যেটার মান অল্প, তুমি দেখেই বুঝে যাবা সেটাই হচ্ছে দ্রাব্য। তাহলে তুমি বলবা 40 ওপরে আর নিচে কি হবে, ভালো করে বুঝবে। দেখো ওরা বলছে একটি দ্রবণে 40 গ্রাম সাধারণ লবণ, 320 গ্রাম জলে দ্রবীভূত আছে, তাহলে দ্রবণ কি 320 হবে বস? কখনোই না, কখনোই নয়। কেন নয়? কারণ তুমি বোঝো, এখানে আমরা নিচে কি বসাই, সবসময় দ্রবণ বসাই। আর দ্রবণ মানে কি, দ্রাব্য যোগ দ্রাবক। দ্রাবক মানে কি, দ্রাবক মানে যার মধ্যে যেটা যার মধ্যে মেশাচ্ছি সেটা হচ্ছে দ্রাবক, যে জিনিসটা মেশাচ্ছি সেটা হচ্ছে দ্রাব্য। আর দ্রাব্য আর দ্রাবক যোগ করলে পরেই দ্রবণ পাওয়া যায়। তাহলে দ্রাব্য তো এটা 40, আর দ্রাবক হচ্ছে 320। দ্রাব্য আর দ্রাবক যোগ করলেই দ্রবণ পাওয়া যায়। আর আমাদের কিন্তু সেটাই বলছে, আমরা কিন্তু নিচে দ্রবণই বসাই, তাই না? নিচে কিন্তু দ্রাবক আনি না। তুমি দেখে নাও সূত্রগুলোই, নিচে সবগুলো দেখো দ্রবণ আছে, কখনোই কোনো জায়গায় দ্রাবক নেই। ঠিক আছে, দ্রাবক মানে কিন্তু আলাদা, দ্রবণ মানে পুরোটা। সঙ্গে সঙ্গে উপরে 40 আর নিচে 320 আর 40 যোগ করলে 360। এর উপরে আমি আরও প্রশ্ন রাখবো, সেগুলো তোমার হচ্ছে কি তখন তোমার অসুবিধা হবে না, প্র্যাকটিস করতে করতে বুঝে যাবা। 9 দিয়ে 100 কাটলে 11 পয়েন্ট সামথিং আসবে। অপশন দেখো, এই তো উত্তর এখানে করে দিয়েছে। বিষয়টা হয়তো বুঝতে পারলাম, অনেকে হয়তো বুঝতে পারলে না অবশ্য। যাই হোক, আমি যখন এর পরের ক্লাসটা ছবির মাধ্যমে বোঝাবো সেই সময় আমি অঙ্ক রাখবো, ঠিক আছে? চলে আসে দা প্রলম্বনটা কি। প্রলম্বন হচ্ছে দেখো যেখানে অসমসত্ব দ্রবণে দেখা যায়, ঠিক আছে? এটা মাথায় রাখো যে অসমসত্ব প্রলম্বন একটি অসমসত্ব মিশ্রণ, ঠিক আছে? আর এই প্রলম্বনগুলোকে খালি চোখে দেখা যায় না। চলো এই ধর্মের মধ্যে আমরা জেনে নেবো। দেখো, সবার প্রথমে ওই ধর্মগুলো অবশ্যই সবাই মুখস্থ রাখবা। দ্রবণের ধর্ম, প্রলম্বনের ধর্ম, ঠিক আছে? এগুলো কিন্তু মাথায় রাখবা। প্রলম্বন হলো অসমসত্ব মিশ্রণ, কি বললাম? প্রলম্বন হচ্ছে অসমসত্ব মিশ্রণ, মাথায় রাখবা, মুখস্থ করে নিবা। চলো, তারপর দেখো, প্রলম্বনের কণাগুলোকে খালি চোখে দেখা যায়, মাথায় রাখবা। প্রলম্বনের কণাগুলোকে খালি চোখে দেখা যায়, বিষয়টা কি? আচ্ছা দাদা, প্রলম্বনের উদাহরণ দাও, তাহলে বুঝে যাবো। দেখো দেখো, এই গ্লাসের মধ্যে জল রয়েছে, তার মধ্যে মাটি ঢেলে দিলাম, মানে কাদা জল করে দিলাম। মোদ্দা কথা, একটা গ্লাসে তুমি কাদা জল নিয়েছো, তাহলে এটা কি, এটা একটা কিন্তু প্রলম্বন, মাথায় রাখবা। কাদা জলটা একটা প্রলম্বন, যাকে কিছুক্ষণ যদি তুমি স্থির অবস্থায় গ্লাসটা রেখে দাও, দেখবা নিচে কাদা পড়ে গেছে, ওপরে জল জল রয়ে গেছে। এটাই হচ্ছে প্রলম্বন। সিম্পল ভাবে বুঝে নাও, বিষয়টা বোঝা গেল? তাহলে এবার ধর্মগুলো কি, যে প্রলম্বন একটি অসমসত্ব মিশ্রণ। অসমসত্ব মিশ্রণ মানে কি, আমরা তো জেনেই নিয়েছিলাম যে সমসত্ব মিশ্রণ মানে কি দাদা, সমসত্ব মিশ্রণ মানে যেখানে যার মধ্যে যেটাই মিশাই না কেন, সে ওপরেও একটু হলেও সেটা থাকবে, নিচেও মানে একটু হলেও সেটা থাকবে। যেমন হচ্ছে কি, যেমন দাদা ওই যে জলের মধ্যে লবণ মেশালাম, তাহলে লবণের ভাগটা ওপরের জলটা খেলেও একটু নোনতা নোনতা লাগবে, নিচেরটা খেলেও একটু নোনতা নোনতা লাগবে। হ্যাঁ, কম বেশি যেখানে লাগুক অসুবিধা নেই। কিন্তু কিন্তু তোমার হচ্ছে অসমসত্ব মিশ্রণ হচ্ছে কি, যেমন জলের মধ্যে আমি মাটি মেশালাম, তাহলে সেটা প্রথম অবস্থায় তো ঘুলিয়ে দিলে সব জায়গায় চলে যাবে, মানে মাটিটা সব জায়গায় ঘোলা জল দেখাবে। কিন্তু কিছুক্ষণ পরে দেখবা উপরের জলটা স্বচ্ছ হয়ে গেছে, নিচের জলে মানে নিচে কাদা থিতিয়ে গেছে, তাই না? এটাই হচ্ছে অসমসত্ব মিশ্রণ। তাহলে এখানে দেখো, তার মধ্যে প্রলম্বন আমরা তো বুঝেই নিলাম যে অসমসত্ব মিশ্রণের মধ্যেই কিন্তু প্রলম্বন পড়ে, কলয়েড পড়ে, ঠিক আছে? এগুলো কিন্তু আমরা দেখে নেব। তা প্রলম্বন দেখো একটি অসমসত্ব মিশ্রণ। প্রলম্বনের কণাগুলো খালি চোখে দেখা যায়, অবশ্যই দেখা যায়। কাদা জলের মধ্যে কাদাকে খালি চোখে দেখা যাবে না? অবশ্যই দেখা যাবে। তবে দেখো, প্রলম্বনের কণাগুলো দ্রবণের মধ্যে দিয়ে নির্গত আলোক রশ্মিকে বিচ্ছুরিত করে এবং আলোক রশ্মির গতিপথকে দৃশ্যমান করে। মুখস্থ করবা লাইন, যে প্রলম্বনের কণাগুলো দ্রবণের মধ্যে দিয়ে নির্গত আলোক রশ্মিকে বিচ্ছুরিত করে এবং আলোক রশ্মির গতিপথকেও দৃশ্যমান করে। প্রলম্বনকে কিছুক্ষণ স্থির অবস্থায় রেখে দিলে প্রলম্বনে উপস্থিত দ্রাব্যের কণাগুলো থিতিয়ে পড়ে, ওই যেটাই বললাম। দ্রাব্য মানে কি, জলের মধ্যে কাদা মিশাচ্ছ, কাদাটাই তো দ্রাব্য, তাই না? ওগুলো থিতিয়ে পড়বে। অর্থাৎ প্রলম্বন হলো দুস্থিত। প্রলম্বন কি? দুস্থিত।
আচ্ছা, পরিশ্রমণ পদ্ধতির সাহায্যে মিশ্রণ থেকে দ্রাব্যের কণাগুলোকে পৃথক করা যায়, অবশ্যই যায়। পরিশ্রমণ পদ্ধতি মানে কি? ছেঁকে বার করা। তা ওই কাদা জলের মধ্যে কাদাকে তুমি ছেঁকে বার করতে পারবা না। পরিশ্রমণ পদ্ধতি মানেই ছেঁকে বার করা, অবশ্যই বার করতে, সবটা না বার করতে পারো, বার তো করতে পারবা, তাই না? তা দেখো, কণাগুলো থিতিয়ে পড়লে প্রলম্বন অবস্থাটি নষ্ট হয়ে যায়। অবশ্যই জলের মধ্যে কাদা, ঘোলা জল, যখন ঘোলা জল ছিল তখনই সেটাকে প্রলম্বন বলি আমরা, তাই না? এবার যখনই এটা কিছু সময় পর থিতিয়ে গেছে, কাদা নিচে জমে গেছে, ওপরে স্বচ্ছ জল, সেটা আর প্রলম্বন অবস্থা নেই, প্রলম্বন অবস্থা নষ্ট হয়ে গেছে। ঠিক আছে? এবং তখন এটি আর আলোক রশ্মি বিচ্ছুরিত করে না। ঠিক আছে? মাথায় রাখবা যে প্রথম অবস্থায় কি আলোক রশ্মি বিচ্ছুরণ করতে পারে, প্রলম্বন যখন থাকে, যখন থিতিয়ে পড়ে তখন আর বিচ্ছুরণ করতে পারে না। এই ছিল প্রলম্বন। এবার চলে আসি, দেখো অনেকে হয়তো বুঝতে পারছো না, যাই হোক আমি কিন্তু এর পরের ক্লাসটা ছবি সহ বুঝিয়ে দেবো, তখন ভালো করে বুঝে নেবা, একটু মনোযোগ সহকারে পড়ো বস, ঠিক আছে? মানে কি বলবো আর, হচ্ছে ই করো না, মানে স্কিপ করে চলে যেও না, ঠিক আছে? ভালো করে পড়ে নাও। দেখো, প্রলম্বনের কণাগুলোর তুলনায় কলয়েডের কণাগুলোর আকার ছোট হওয়ায় মিশ্রণটিকে সমসত্ব মিশ্রণ বলে মনে হয়। কিন্তু মাথায় রাখবে, এই কলয়েডীয় দ্রবণ কিন্তু সমসত্ব মিশ্রণ নয়, এরাও কিন্তু অসমসত্ব মিশ্রণ। যেমন দুধ, মাথায় রাখবা, দুধ একটি কিন্তু অসমসত্ব মিশ্রণ, দুধ একটি কলয়েডের উদাহরণ, এটা কিন্তু মাথায় রাখবা। দেখো, হ্যাঁ, কলয়েডীয় কণাগুলো আকার ছোট হওয়ার জন্য আমরা খালি চোখে এদের দেখতে পাই না। কিন্তু এই কণাগুলো সহজে দৃশ্যমান আলোক রশ্মিকে বিচ্ছুরিত করতে পারে। আলোক রশ্মির এই প্রকার বিচ্ছুরণকে বিজ্ঞানী টিন্ডাল, যিনি এই ঘটনাকে আবিষ্কার করেছিলেন, তার নামানুসারে একে টিন্ডাল প্রভাব বলে। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসবে যে টিন্ডাল প্রভাব দেখতে পাওয়া যায় আমরা হচ্ছে কোন বা কিসে দেখতে পাই, এরকম প্রশ্ন যদি দেয় তখন বলবা কলয়েডীয় দ্রবণে আমরা টিন্ডাল প্রভাব দেখতে পাই। দাদা, টিন্ডাল প্রভাবটা কি আমি ভালো বুঝতে পারলাম না। দেখো, দেখো ভালো করে বোঝো। সিম্পল আমি তোমাকে যদি বলি, মানে কি বলবো, দেখো, যাদের টিনের ঘর বা বেড়ার ঘর রয়েছে, এবারে টিনের ছোট ছোট ফাঁকা থাকে না, ওই ফাঁকা দিয়ে যখন সূর্যের আলো পড়ে, তখন সূর্যের আলো দেখবা ঘরের মধ্যে ঢুকে আছে, মানে ঢুকে যায়, তো তখন দেখবা সূর্যের একটা আলো ছটা বা রশ্মি দেখতে পারি, যে হ্যাঁ এরকম লাইন বরাবর একটা আলো আসছে। আর তাতে যদি ঘরে তুমি দেখবা হচ্ছে মানে কি ধুলো ওড়ে না, তাহলে দেখবা যে ওই ধুলোগুলোকে দেখা যায়, যায় কি যায় না? এই যে আলোক রশ্মি যে ছটা, এই ঘটনাটাই হচ্ছে টিন্ডাল প্রভাব। বিষয়টা বোঝা গেল? সিম্পল ভাবে বুঝে নাও। তারপর এখানে ওরা দেখো উদাহরণ দিয়েছে অনেকগুলো। যখন কোনো পরিষ্কার আলোক রশ্মি কোনো সরু ছিদ্র দিয়ে ঘরে, এটাই তো বললাম, ঘরে প্রবেশ করে তখন টিন্ডাল প্রভাব লক্ষ্য করা যায়। তারপরে বায়ুতে উপস্থিত ধোঁয়া ও ধূলিকণার দ্বারা আলোক রশ্মি বিচ্ছুরণ, এটাও কিন্তু টিন্ডাল প্রভাব। তারপরে আমরা আরও দেখতে পাই, এখানে দুটো পয়েন্ট মাথায় রেখো, যে কপার সালফেটের দ্রবণে টিন্ডাল প্রভাব প্রদর্শন করে না, জল ও দুধের মিশ্রণ টিন্ডাল প্রভাব প্রদর্শন করে। যেমন কি, দাদা জলের মধ্যে অল্প একটু দুধ মিশালাম, পুরো জলটাই দুধের মতো হয়ে গেল, সাদা রঙের হয়ে গেল, কিন্তু এই দুধের কণাগুলোকে আমরা দেখতে পাবো না। যদি জলের মধ্যে তুমি পাথর মেশাতে, তাহলে পাথরের কণাগুলোকে তুমি দেখতে পেতে, কিন্তু দুধ মেশালে দুধের কণাগুলোকে কিন্তু দেখতে পাবো না। আর যদি দেখতে না পাই বলে অনেকে মনে করো না যে দাদা সমসত্ব মিশ্রণেও তো আমরা জলের মধ্যে লেবু মিশিয়েছিলাম, লেবুর রস মিশিয়েছিলাম, তাহলে কিন্তু দেখতে পাইনি, সেটা তো সমসত্ব মিশ্রণ হলো, তাহলে এটাও তো আমরা দেখতে পাচ্ছি না, এটা কেন সমসত্ব মিশ্রণ নয়? এক্ষেত্রে মাথায় রাখবা, এই জলের মধ্যে দুধ মেশালে এটা কিন্তু দুধের যে কণাগুলো, সেগুলো খালি চোখে দেখা যায় না, তো এটা কিন্তু সমসত্ব না, এটা হচ্ছে অসমসত্ব মিশ্রণ, মাথায় রাখবা। আর আমরা কোথায় ছিলাম? এই যে এখানে, যেমন দেখো ঘন বন, এই যে ছবিটা ভালো করে দেখো, এই বিশাল ঘন বন, এবার সূর্যের রশ্মি কি হচ্ছে, ছটা আলো, ছটা দেখো রশ্মিগুলো দেখা যাচ্ছে, তাই না? এইগুলোই হচ্ছে কলয়েডের একটা ঘটনা, ঠিক আছে? এবার ধর্মগুলো তুমি পড়ে নাও। দেখো, যেমন কলয়েড হলো এক প্রকার অসমসত্ব মিশ্রণ, মাথায় রাখবো আমরা। তারপরে কলয়েড কণাগুলোর আকার এতটাই ছোট যে খালি চোখে আলাদাভাবে দেখা যায় না। আচ্ছা, কলয়েড কণার আকার আলোক রশ্মি বিচ্ছুরণ ঘটানোর জন্য যথেষ্ট বড়, মানে এরা আলোক রশ্মি বিচ্ছুরণ ঘটাতে পারে, ঠিক আছে? যা তোমার হচ্ছে কলয়েড দ্রবণের মধ্যে দিয়ে নির্গত কোনো রশ্মিকে বিচ্ছুরিত করে এবং আলোক রশ্মির গতিপথকেও দৃশ্যমান করে। দেখো, আমরা তো শুধু দেখেছিলাম যে দ্রবণের ক্ষেত্রে কি দেখেছিলাম, দ্রবণ কিন্তু এই আলোক রশ্মিকে বিচ্ছুরণ করতে পারে না, তাই না? কিন্তু প্রলম্বনও পারে, আবার কলয়েডীও পারে, সেটাই মাথায় রাখবা। দাদা দ্রবণ কি? দ্রবণ হচ্ছে সমসত্ব মিশ্রণ, যার হচ্ছে কি, যার কণাগুলো এতটাই ছোট, কতটা ছোট, ওই 10⁻⁹ মিটার পর্যন্ত খালি চোখে দেখা যায় না, তাই না? আর প্রলম্বনের কণাগুলোকে খালি চোখে দেখা যায়, আমরা পড়ে নিয়েছিলাম। আর তোমার এই যে কলয়েডের কণাগুলোকে খালি চোখে দেখা যায় না, কিন্তু এরা কিন্তু হচ্ছে অসমসত্ব মিশ্রণ, মানে এদেরকে খালি চোখে দেখা যায় না, তাই কি, তাও কিন্তু এরা আলোক রশ্মিকে বিচ্ছুরণ ঘটানোর মতো যথেষ্ট বড়, মানে আলোক রশ্মিকে বিচ্ছুরণ ঘটানোর জন্য যতটা বড় কণা হতে হবে ততটা বড়, কিন্তু সিম্পলভাবে তুমি বুঝে নিলে, তাই না? বাস। তারপরে দেখো, যে কলয়েড দ্রবণকে স্থিরভাবে রাখলে কলয়েডের কণাগুলো থিতিয়ে পড়ে না। কলয়েড হচ্ছে
সুস্থিত। যেমন ওই যে তোমাকে তো বলেই দিলাম, পাত্রের মধ্যে জলের মধ্যে দুধ কিছুটা ঢেলে ঘুলিয়ে দিলে এই দুধ কি থিতিয়ে পড়বে? ওই জল আর বালির মতো, কাদা জলের মতো কি হবে? প্রলম্বনের মতো কি হবে? হবে না। বোঝা গেল? এরা কিন্তু সুস্থিত। আমরা দেখেছিলাম প্রলম্বন কি? প্রলম্বন কিন্তু সুস্থিত নয়, দুস্থিত। ওরা হচ্ছে এই কাদা জলটা তুমি কিছুক্ষণ রেখে দিলে কাদাটা নিচে চলে আসবে, তাই না? কিন্তু কলয়েডের ক্ষেত্রে কিন্তু সেটা ঘটে না। ঠিক আছে? আচ্ছা, এখানে দেখো নিচের ছকটা যাওয়ার আগে এখানে আরেকটু পয়েন্ট আছে, দেখে নাও যে তাদেরকে মানে কি কলয়েডের কণাগুলিকে মিশ্রণ থেকে পরিশ্রণ পদ্ধতির সাহায্যে পৃথক করা যায় না। তুমি ওই জল মিশানো দুধের মধ্যে কি তুমি দুধ আর জলকে তুমি ছেঁকে বার করতে পারবে, আলাদা আলাদা করতে পারবে? দুধ আর জলকে পারবা না। এদেরকে মানে হচ্ছে আলাদা করার একটা পদ্ধতি রয়েছে, ভালো পদ্ধতি। সেই পদ্ধতির নাম হচ্ছে সেন্ট্রিফিউগেশন। এই পদ্ধতির সাহায্যে কিন্তু কলয়েডের কণাগুলিকে পৃথক করা যায়। ভালো পয়েন্ট, মাথায় রাখবা। এটা পরীক্ষা আসবেই, গ্রুপ ডির যে কোনো একটা শিফটে আসবেই, আসবে মানে চলে এসেছে। যে কোন পদ্ধতির সাহায্যে কলয়েডের দ্রবণগুলিকে পৃথক করা যায়, সেটা হচ্ছে সেন্ট্রিফিউগেশন পদ্ধতির সাহায্যে কলয়েডীয় দ্রবণগুলিকে পৃথক করা যায়। ঠিক আছে, চলো দেখো এবার কলয়েডীয় দ্রবণের দুটি উপাদান রয়েছে, বিস্তৃত দশা আর বিস্তার মাধ্যম। দাদা, বিস্তৃত দশা আর মাধ্যম, এই দশা আর মাধ্যমটা তোমাকে কিন্তু ভালো করে বুঝতে হবে। চলো আমরা এখানে আর তেমন কিছু নেই, ছকের মাধ্যমে ভালো করে বুঝে নিই, একটু ছোট করে নিই, নাহলে হয়তো দেখতে পাবা না অনেকে। দেখো এই যে বিস্তৃত দশা আর বিস্তার মাধ্যম, ওই যে আমি বলেছিলাম যে দ্রবণের মধ্যে থাকে দ্রাব্য আর দ্রাবক। দ্রাবক মানে বড়টা, বেশিটা, আর মানে যেটার মধ্যে আমরা মেশাবো। যেমন জল আর জলের মধ্যে লবণ মেশাচ্ছি, তাহলে জলটা হচ্ছে কি দ্রাবক, বেশি বড় বানান, আর লবণ মেশাচ্ছি অল্প মেশাচ্ছি ছোট, অর্থাৎ ছোট বানানটা দ্রাব্য। ঠিক একই রকম বিস্তার মাধ্যম আর বিস্তার দশা, মাধ্যম বড় বানানটা, অর্থাৎ যেমন হচ্ছে ধরো তরলের কথাই বলি, যেমন জলের মধ্যে আমরা একটা পাথর মিশালাম, তাই না? ছোট একটা, সেই ছোট বানান পাথর, সেটা হচ্ছে দশা। বিষয়টা বোঝা গেল? মানে যার মধ্যে যেটা মিশাচ্ছ সেটাই হচ্ছে দশা, যার মধ্যে মেশাচ্ছ সেটা হচ্ছে মাধ্যম। বড় বানানটা মানে বেশিটা, ছোট বানানটা মানে ছোটটা। যেমন দেখো তুমি উদাহরণগুলো দেখো, যেমন গ্যাস, অনেক গ্যাস রয়েছে বিশাল। এবার গ্যাসের মধ্যে তরল দিলে, কিছুটা তরল, এবার গ্যাসের মধ্যে কিছুটা তরল, সেটাই হচ্ছে কি মেশালে, তাহলে গ্যাসের মধ্যে তরল মেশানে, ঠিক আছে? এটা হচ্ছে কি এরোসেল। এই প্রক্রিয়াকে বলা হয় এরোসেল। উদাহরণ কি? যেমন কুয়াশা, মেঘ, শিশির। ভালো করে একটু মনোযোগ সহকারে বোঝো। কুয়াশা, দাদা আকাশের দিক তাকাই, কুয়াশা দেখতে পাই, মানে বিশাল বড় আকাশ, বিশাল গ্যাস। মানে আকাশে তো বিশাল গ্যাস ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তার মধ্যে কিছু কিছু জায়গায় কুয়াশা, মানে কিছু এলাকা মিলে কুয়াশা, মানে বিশাল মাধ্যম, অর্থাৎ গ্যাসের মধ্যে তরল মিশালাম, এরোসেল তৈরি হলো। যেমন উদাহরণ হচ্ছে কুয়াশা, মেঘ, শিশির। এখান থেকে প্রশ্ন পরীক্ষায় আসবেই ছক থেকে, অবশ্যই পড়ে মুখস্থ করে নিবা। আর উদাহরণগুলো তোমার মুখস্থ করার কোনো মানে মানে কি বলবো, মুখস্থ করতে হবে না, বুঝে বুঝে পড়ো, দেখবে অটোমেটিক্যালি মুখস্থ থাকবে। যেমন গ্যাসের মধ্যে তরল মিশালাম, আকাশের দিক তাকাবা, যেমন বিশাল বড় আকাশের মধ্যে তরল আছে, মানে কি ওই যে তোমার হচ্ছে কুয়াশা, মেঘ, শিশির আর কি, এগুলো, আর এর নাম হচ্ছে এরোসেল। গ্যাসের মধ্যে দাদা কঠিন মেশালাম, এটাও কিন্তু এরোসেল। যেমন কলকারখানার চিমনি থেকে যে ধোঁয়াগুলো বেরোচ্ছে, সেই ধোঁয়ার মধ্যে কিছু কিছু ক্ষুদ্র ক্ষুদ্র হলেও কিন্তু কঠিন পদার্থ থাকে, তাই না? ধোঁয়ার মধ্যে অটোমোবাইল থেকে নির্গত ধোঁয়া, মানে গাড়ির যে হচ্ছে ধোঁয়াগুলোর মধ্যে থেকেও কিন্তু কঠিন পদার্থ থাকে, তাই না? আমরা পড়েছি। তাহলে এগুলো কিন্তু দুটোর ক্ষেত্রে কিন্তু নাম কি, প্রক্রিয়ার প্রকারের নাম হচ্ছে এরোসেল। ঠিক আছে? গ্যাসের মধ্যে তরল মিশাও, গ্যাসের মধ্যে কঠিন মেশাও, সেটা এরোসেল হবেই। এবার গ্যাসের মধ্যে তরল মিশালে শিশির, মেঘ, কুয়াশা, গ্যাসের মধ্যে কঠিন মেশালে ধোঁয়া, ব্যাস গেল। চলে আসি তরল, দাদা দেখো, তরলের মধ্যে যদি আমরা গ্যাস মিশাই, তরলের মধ্যে গ্যাস মেশাচ্ছি, ঠিক আছে? তাহলে সেটা হচ্ছে ফোম তৈরি হচ্ছে, যেমন সেভিং ক্রিম। মাথায় রাখবে, মুখস্থ করে নিবা দরকার হয়, ঠিক আছে? যেভাবে পারো মুখস্থ করো বা বুঝে রাখো, সেটা তোমার ব্যাপার। এই ছকটা হচ্ছে মাথায় রাখবা, এই হচ্ছে কথা। পরীক্ষা এখান থেকে প্রশ্ন আসবেই। আচ্ছা, তরলের মধ্যে আমরা গ্যাস মেশালাম, ফোম তৈরি হলো, যেমন সেভিং ক্রিম। দাদা তরলের মধ্যে যদি তরলই মেশাই, সেটা হচ্ছে ইমালসন। তরলের মধ্যেই তরল মেশালাম, যেমন দুধ, তারপরে ফেস ক্রিম, এগুলো হচ্ছে কি তরলের মধ্যে। ইমালসনের উদাহরণ মাথায় রাখবা, যেমন তরলের মধ্যে তরল মিশানো, যেমন জলের মধ্যে দুধ মিশানো বা দুধের মধ্যে জল মিশানো, এটা হচ্ছে তরল মিশানো, যেমন ইমালসন, যাকে বলা হয় ইমালসন। মাথায় রাখবা, কি বলা হয়? ইমালসন। এক একটা পয়েন্ট মাথায় রাখবা। তরলের মধ্যে কঠিন মেশালে তাকে বলে সল। কি বলে? সল। তরলের মধ্যে কঠিন মেশাচ্ছি, মানে তরলটা বেশি, কঠিনটা অল্প, তাহলে কেমন তৈরি হবে? কাদা তৈরি হবে। বিষয়টা বোঝো, তুমি বোঝার চেষ্টা করো। তরলের মধ্যে কঠিন মেশালে, কঠিনের মধ্যে তরল নয়, কঠিন মানে কঠিনের মধ্যে তরল মানে কি অনেকখানি কঠিন, তার মধ্যে কিছু অল্প হচ্ছে তরল, সেটা কিন্তু আলাদা বিষয় বস, তাই না? সেটা কিন্তু অন্য কিছু হয়ে যাবে, সেটা হচ্ছে তোমার হচ্ছে জেল ঠেল হয়ে যাবে, মাখন ঠাখন হয়ে যাবে। আমরা তরলের মধ্যে কঠিন মেশাচ্ছি, সেটা সল তৈরি হলো, মিল্ক অফ ম্যাগনেসিয়াম, কাদা এর উদাহরণ।
আচ্ছা, কঠিনের মধ্যে এবার দেখো গ্যাসের মধ্যে দুটো মিশিয়েছি, মানে গ্যাসে গ্যাস মিশানো এটা এখানে দেয়নি, লাগবেও না, ঠিক আছে। তুমি এখানে দেখো যে গ্যাসের সাথে দুটো হয়েছে, একটা তরল মিশেছে, কঠিন মিশেছে। তরলের সাথে ৩ বার মিশবে, একবার গ্যাস, একবার তরল, একবার কঠিন মিশবে। আর কঠিনের সাথেও ৩ বার, একবার গ্যাস, একবার তরল, একবার কঠিন। কঠিনের সাথে যদি গ্যাস মিশায় সেটা ফোম তৈরি হবে, যেমন রাবার, স্পঞ্জ, ঝামা পাথর, ফোম, ঠিক আছে? যেমন ঝামা পাথর দেখেই তুমি বিষয়টা বুঝে নিতে পারছো। ঝামা পাথরের মধ্যে ওই দেখো না, ঝামা পাথরে দেখবে ছিদ্র ছিদ্র থাকে, কেন থাকে? কারণ ঝামা পাথরটা তো অনেকটা কঠিন, আর তার মধ্যে কিছু কিছু ফাঁকা ফাঁকা স্থান, মানে কি ওইগুলোই তো গ্যাস, বিষয় গ্যাস ছিল আর কি। তার মানে ওইটাই হয়ে গেছে, ঝামা পাথরটাই হয়ে গেছে আর কি ফোমের উদাহরণ, যেটা হচ্ছে কঠিনের মধ্যে গ্যাস মিশানো। কঠিনের মধ্যে তরল মিশানো, যেমন জেল, জেলি, মাখন, পনির, মানে অনেকখানটি কঠিন কিছুটা তরল মিশিয়ে পনির তৈরি হয়, মাখন তৈরি হয়, জেলি তৈরি হয়, তাই না? বিষয়টা বোঝা গেল? চলো, আর একটা রয়েছে কঠিনের মধ্যে কঠিন মিশানো, সেটা হচ্ছে কঠিন সল, যেমন কি ঘোলাটে কাঁচ, রত্ন পাথর, এইগুলো। এই ছকটা অবশ্যই পড়ে নিবা। যাই হোক, আমি তোমাদের হয়তো আজকে অতটা ভালো বোঝাতে পারলাম না, কারণ এগুলো কি বলতো, ছবি ছাড়া অত ভালো বোঝানো যায় না। সেই জন্য আমি তোমাদের পরের ক্লাসটা পাচ্ছ, একদম ছবি দিয়ে ঝেড়ে বুঝিয়ে দেবো, সেখানে আর কোনো একটু তোমার ডাউট থাকবে না। তারপরে আজকে দেখো আর বেশি ক্লাস করাচ্ছি, মানে পড়াচ্ছি না, এই তোমার হচ্ছে এইটুকুই থাক। এরপরে যে পৃথকীকরণের যে পদ্ধতিগুলো, এগুলো তো কিছুই না, এগুলো জাস্ট ছবি দিয়েই বুঝিয়ে দেবো। এখানে ছবি, প্রত্যেকটারই ছবি রয়েছে, এই ছবি দিয়েই বুঝিয়ে দেবো, ঠিক আছে? এগুলো বেশি সময় লাগবে না। এটা করব সামনের দিন, আমি তোমাদের 4 দিন, সপ্তাহে 4 দিন ক্লাস করাই। আজকে করাচ্ছি, আবার সামনে কাল পরশুদিন করাবো, পরশুদিন এই টপিকটা শেষ হবে। দেখো সপ্তাহে 2টো করে অধ্যায় শেষ করবো আমরা, 3 মাসের মধ্যে 25টা অধ্যায় শেষ করে ফেলবো। তারপরে তুমি হচ্ছে যা খুশি তাই করো, আমি আর দেখবো না, কারণ তারপরে তোমার আর কিছু করারও প্রয়োজন হবে না। তুমি নিজেই প্রিভিয়াস এর প্রশ্ন আমি করাতে হবে না আমায়, তুমি নিজেই সমাধান করতে পারবে। যাও, যদিও বা 2-4টে প্রশ্ন বেঁধে যায়, সেগুলো তখন আমি করে দেবো। তোমার হচ্ছে নিউমেরিক্যাল সব কিন্তু আমি করাবো, ঠিক আছে? গতি বলো, যাই বলো না, কারণ নবম দশম শ্রেণীর সমস্ত অধ্যায় কিন্তু করাবো, 25টা অধ্যায় করাবো। আর অনেকে যদি মনে করো দাদা তোমার সমস্ত ক্লাসগুলো পেতে চাই, সমস্ত ক্লাস কিন্তু আমাদের নির্দিষ্ট একটা টেলিগ্রাম চ্যানেলে পাবে। সেখানে যদি তুমি মনে করো যে দাদা অ্যাডমিশন নেব, দেখো এখনও তোমাদের একটা অফার হয়েছে, 500-র বদলে আমি তোমাদের 249 টাকা করে নিচ্ছি, নিয়ে তুমি আমার কাছ থেকে নিয়ে পড়ে নিতে পারো। এবং সাথে সমস্ত পিডিএফগুলো পাবে, সমস্ত ক্লাস এবং পিডিএফগুলো পাবে। সাথে আবার তোমাদের আমি ওইদিকে দায়িত্ব নিয়েছি, দেখো শুধু সায়েন্সের তো দায়িত্ব না, আমি তোমাদের আবার জিকে, কারেন্ট অ্যাফেয়ার্সের দায়িত্ব নিয়েছি। সেখানে 20-র মধ্যে আমাকে কিন্তু তোমাকে 14-15টা প্রশ্ন তোমাকে তুলে দিতে হবে। তার জন্য আমি তোমাদের দেখো 50টা অধ্যায় পড়তে হবে জিকেতে। কিচ্ছু করার নেই। যদি মনে করো দাদা ওই 15, 10, 12 নাম্বারের জন্য 50টা অধ্যায় কে পড়তে যাবে? ছোট ছোট অধ্যায় কিন্তু অবশ্য, যে 2 থেকে 3 পেজের মধ্যে এক একটা অধ্যায়, তাহলেও কিন্তু তোমাকে এই 50টা অধ্যায় বস পড়তেই হবে জিকেতে, স্ট্যাটিক জিকে বিশেষ করে। ওগুলো পড়তে হবে। আর 2024 প্লাস 2025-এর যতদিন না পরীক্ষা হচ্ছে তার আগের 1 মাস পর্যন্ত তোমার হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স, এই 2 বছরে কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু পড়তে হবে। সেইভাবে খুঁটিয়ে খুঁটিয়ে পড়াচ্ছি। এই জিকে কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু পড়তেই হবে। শুধু মনে করো না যে 25-এ 25 সায়েন্সে পেয়ে গেলাম, তাতেই আর অঙ্ক আর জিআই তো আমি করাই না। মানে করাই না বলছি কি, রেলের জন্য তোমাদের করাচ্ছি না, কারণ অত একবারে চাপ হয়ে যাচ্ছে, কারণ আমাদের ডব্লিউবিপি, এসএসসি, জিডি তোমাদের ক্লাস করাতে হচ্ছে, আমি নিজেই একাই তো সব করাই, সেই জন্য। আর হচ্ছে শোনো, তোমরা হচ্ছে ওই করবা, মানে ম্যাথ আর জিআই এর জন্য আমি স্পেশাল কিছু ক্লাস করিয়ে দেবো। আগে সায়েন্স আর জিকে কারেন্ট গুলো শেষ করিয়ে নিই তারপরে, ঠিক আছে? অসুবিধা নেই। আর হচ্ছে শোনো, তোমাদের হচ্ছে ওই যে এই কি যেন একটা বলতে গেলাম, যে হচ্ছে হ্যাঁ, জিকে কারেন্ট অ্যাফেয়ার্স ওইগুলো কিন্তু ভালো করে পড়বা। ওইগুলো যেভাবে করাচ্ছি একদম বিস্তারিত করাচ্ছি, ওগুলো কিন্তু ভালো করে পড়ে রিভিশন করে নেবা। সায়েন্সটা ভালো করে বুঝে বুঝে পড়বা। এরপরেও যদি হচ্ছে ধরো এই টপিকটা যেমন আমি ধরলাম আজকে যতটা পড়ালাম, আজকে তো 3টে ক্লাস পাচ্ছ, এটা গেল। তারপরে ইম্পর্টেন্ট পয়েন্ট ছবি দিয়ে, তারপরে হচ্ছে এমসিকিউ। এই 3টে ক্লাস করার পরেও যদি কোনো জায়গায় কোনো সমস্যা থাকে, সেটা কিন্তু সরাসরি আমার সঙ্গে তুমি যোগাযোগ করবাই না। 6296053459 এই নাম্বারেই, ঠিক আছে? একটাই নাম্বার, এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে হোক, কল করে হোক, যে কোনো মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। কেমন? রাখছি। জয় হিন্দ।